লিসেনার্স, আপনাদের সাথে আমি যে স্টোরিটা এখন শেয়ার করব, এটা মূলত আমি নিজে ওই প্লেসে গিয়ে স্টোরিটা জেনে এসেছি এবং সবার সাথে কথা বলেছি এবং পুরোপুরি জিনিসটাই আমার মাধ্যমে আসা। অলরাইট ডিয়ার লিসেনার্স, স্টোরিটা শুনে আসি। ছোটবেলা থেকে আপনি বাংলায় রচনা পড়েছেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক রচনা এসেছে, আমরা কম বেশি টুকিটাকি সবাই অনেক বেশি পড়েছি। ওই রচনার ভিতরে একটা প্যারা ছিল, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে জেলেদের অবদান। এই প্যারাটা যখন এসেছে, আমরা না সবাই মোটামুটি মুখস্থ না করে নিজেরাই নিজের মতো বানিয়ে দিয়েছি। কেননা কাজ আমরা জানি আসলে জেলেদের অবদান কতটুকু, দেশের উন্নয়নের জন্য জেলেদের যে অবদানটুকু, আমি বলবো না খুব কম, আমি বলবো খুব বেশি একটা অংশ তারা দখল করে আছে, যে অংশের মাধ্যমে তারা দেশের উন্নয়ন করে থাকে। আজ আপনি বাজারে গেলে মাছের যে লিস্টটা বের করেন, সেই লিস্ট অনুযায়ী যে বাজারগুলো করে নিয়ে আসেন, ওই মাছগুলো কিন্তু জেলেদের মাধ্যমেই আসে। রাইট? হয়তো অনেকেই ভাবতে পারেন জেলেদের নিয়ে আবার কি স্টোরি, তাই তো একটা জেলেদের নিয়ে কি স্টোরি হতে পারে? সকালবেলা বের হয়, মাছ ধরতে যায়, অনেকগুলো মাছ নিয়ে আসে, বাজারে বিক্রি করে দেয়, টাকা পায়, শেষ। না, আপনি স্টোরিগুলো জানেন না। এরকম অসহায় মানুষদের স্টোরিগুলো না আপনার আমাদের পায়ের জুতোর নিচে চাপা পড়ে যায়। ওই স্টোরিগুলো কভার করতে কোনো মিডিয়া আসে না, ওই স্টোরিগুলো কভার করতে বড় কোনো সংস্থা আসে না, সাহায্যের হাত বাড়ানোর জন্য আপনি আমি ছুটে যাই না। কুয়াকাটার একটা গ্রামে, মূলত এটা মহিপুর, সেখানে স্টোরিটা বলছি। বাবা জেলে, বিশাল সমুদ্রে সে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় খুব বড় একটা মাছের বাড়িতে তার রানের উপরের যে অংশটুকু, আমরা কোমরের যে পার্টটুকু, সেই পার্টের একটা সাইড খুলে যায়। লোকটা কোনোভাবেই হাঁটা চলা করতে পারেনি, পঙ্গু হয়ে বিছানায় শুয়েছিল। তার চিকিৎসার জন্য স্থানীয় লোকজনের কাছ থেকে 10,000 টাকা ধার করা হয়েছিল। ছোট একটা ছেলে, 16 বছর বয়স। ছেলেটা স্কুলে যাবে, স্কুলের শার্ট পরলো, প্যান্ট পরলো, ব্যাগটা কাঁধে নিতেই একটা লোক আসলো বাড়িতে। 2 সপ্তাহ হয়ে গেল তোমার বাবার টাকা নিচ্ছে, এখন পর্যন্ত টাকা দেয় না কেন? 3 দিনের ভিতরে তোমার বাবার টাকা আমারে বুঝে যেতে বলবা। 1 সপ্তাহের কথা কয়ে টাকাটা নিচে, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। ছেলেটার আর স্কুলে যাওয়া হলো না।
জেলে পাড়ার একটা বোট ওই দিন আবার ছেড়ে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। ছেলেটা স্কুল ব্যাগটা রেখে স্কুলের শার্টটা শুধু চেঞ্জ করে রওনা হলো, মাছ ধরে নিয়ে আসবে। বাপের টাকা তো পরিশোধ করতে হবে। একটা পার্ট গেল, ছোট একটা মেয়ে, 6 বছর বয়স। বাবাকে বলেছিল, আব্বা আজকে আওয়ার সময় কিন্তু মুরগির মাংস লইয়াবা। ছোট ছোট ভাবে কথা বলছে। বাবা মাছ ধরতে যাবে, মেয়ের মাথায় হাত বুলে দিয়ে বলে, আচ্ছা মা। বের হলো মাছ ধরার জন্য। ওই একই বোর্ডে তারা। বড় মাপের নৌকা, 10 জন ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, রাত হলো, কেউ আসলো না। ছেলেটার বাবা বলল যে একটু পাশের ঘর দিয়ে খোঁজ লইয়াও না, ওরা আইছে কিনা। মা বলল যে হয়তো আসতে একটু লেট হবে, সমস্যা নাই, ভাতটা বাইরে রাখি, পোলাইয়া খাইয়া লইব। ঘুমিয়ে পড়ল। পাশের ঘরের মেয়েটা মাকে বলছে, মা বাবা তো আইলো না, মুরগি আনবো না। মা বলছে, চলে আসবে মা, ঘুমাও তুমি। ঘুমিয়ে গেল সবাই। সকালবেলা ঘুম থেকে উঠেই মা দেখলো খাবারগুলো তো রাখা, পলাইলো না। সকালবেলা ছোটবেলায় ছোট মেয়েটা ঘুম থেকে উঠে বাবাকে খোঁজে, বাবা কোথায়, পাচ্ছে না। ওদিকে মায়ের মনটাও একটু কেমন যেন করছে। পঙ্গু বাবা বলল বারবার যে তোমাকে বললাম রাতে গিয়ে খোঁজলো, গেল না, এখন যাই দেহ। একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, কেউ খবর জানে না। ওই নৌকায় টোটাল 10 জন ছিল। 10 জনের ভিতরে 10টা স্টোরি ছিল। 2টা স্টোরি আমি পেয়েছি, জন্য আপনার সাথে শেয়ার করলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 জনের একজনও ফিরছে না। পঙ্গু বাবা অস্থির হয়ে গেল। জেলে পাড়ার সকল জেলে এক হলো। বোট নিয়ে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। পুরো বিশাল সমুদ্র, যেখানে এক পার থেকে আরেক পার দেখা যায় না। তারপরেও যতগুলো বোট ছিল জেলেদের, সবাই তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। না, ওদের বোট তো দেখা যাচ্ছে না। আচ্ছা, কোনো কিছু ভেসে আসতে দেখছো তোমরা? কোনো কাঠ টাট বা কিছু? না তো, তাও না। বড় কোনো ঘূর্ণিঝড় হয় নাই। খোঁজা শুরু করলো। কোথাও পাচ্ছে না। পঙ্গু বাবার ওষুধ তো শেষ। পাওনাদার বারবার বাড়িতে আসে।
অজপাড়া গায়ে চিপা চাপা রাস্তার ভিতর দিয়ে বন জঙ্গল পার হয়ে ধান ক্ষেতের উপর দিয়ে গিয়ে তারপরে সেই জেলেপাড়া। কে যাবে ওইখানে? সমুদ্রের পাড়ে সবাই এসে দাঁড়িয়ে থাকে। ছোট বাচ্চা মেয়েটা সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, মায়ের আঁচল ধরে, মা বাবা কই? 1 মাস হয়ে গেল, দীর্ঘ 1 মাস। আজ পর্যন্ত জানে না বোটটা কোথায়। সামুদ্রিক কোন ঝড়ে বোটটা কি ডুবে গেল, নাকি কোনো জলদস্যুদের হাতে সবাই মারা পড়লো, নাকি কোথাও কোন বিপদে আটকে পড়ল? জানতে চান? আমি যাওয়ার পরে তারা আমাকে কি বলেছিল? আমাকে ক্যামেরা ধরতে দেয়নি। আমাকে বলল, আর আপনারা তো মজা লুটবেন, আপনারা তো আমাকে পাশে দাঁড়ানোর জ্ঞান নাই, আপনারা ইয়ে দেয় আপনারা নিজেরা টাকা কামাইবেন। আমি বুঝালাম, আপনাদের এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ হয়েছে? বলো না। বড় কোনো সংস্থা এসেছে? বললো না। আমি বললাম, তাহলে আপনারা কি চান না পুরো দেশ জানুক যে একটা বোট খুঁজে পাওয়া যাচ্ছে না, আদৌ সেই 10 জন মারা গেল না বেঁচে আছে? আপনারা কি চান না? আপনারা চান না প্রতিটা অঞ্চলের মানুষ জানুক, যাতে করে তাদেরকে কোনোভাবে সন্ধান পেলে আপনাদের সাথে যোগাযোগ করে? মা ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বলে, বাবা আমি চাই আমার পোলাটারে ফেরত দাও। ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে বউ এসে বলতেছে, ভাইয়া আমি কিছু চাই না, আপনার পার জুতা আমি সাহায্য মুইছে দিব, খালি ওর বাপটা একটু এনে দেন। তাও লাগবে না, খালি কোন আর বাপের লাশটা কই, আমি নিজে আত্মীয় একটু মারি দেব। পঙ্গু বাবা বিছানায় শোয়া ছিল, হাউ মাউ করে চিৎকার করে কাঁদছে আর বলছে, বাইরে একটু আমার কাছে পাড়া, আমি আমি আমার পোলা কথাটা কই, আমার পোলাটারে ফেরত দিতে কও। 16 বছর একটা সন্তান, যেই 16 বছরে আমরা স্কুলের দেয়াল টপকিয়েছি, যে 16 বছরে আমরা বাবার কাছে ভিডিও গেমের লিস্ট পাঠিয়ে দিতাম, বাবা এই গেম আমার লাগবে। যেই 16 বছরে আমি আমার বাবাকে চিঠি দিয়েছিলাম আমার কোন কোন খেলনা ভেঙে গিয়েছে, কোন কোন খেলনা লাগবে। সেই 16 বছরের একটা সন্তান স্কুলের ব্যাগ রেখে বাবার, পঙ্গু বাবার ওষুধের টাকা জোগাড় করার জন্য সেও মাছ ধরতে চায়। বিধাতার নিষ্ঠুর সেই খেলায় ছেলেটাকে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আদৌ তারা জানে না ওই 10টা মানুষ কি বেঁচে আছে নাকি মরে গিয়েছে। নাকি কোথাও কোন নামহীন ঠিকানাহীন স্থানে ভেসে চলেছে তাদের জীবন নিয়ে। বাজারে গেলে তো খুব তর্ক করি, এই মাছের দাম 200 টাকা, হ্যাঁ মিডিয়া ডাকো, সাংবাদিক ডাকো, মাছের বাজার দূর দূর করে দাম বেড়ে যাচ্ছে। একটা বার আমাকে বলবেন যে অসহায় লোকগুলোর
দেশে আজ কোনো মিডিয়া কভারেজ নাই কেন? একবার বলবেন, ওই ছোট মেয়েটা, যে মেয়েটা এখন পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি, সেই মেয়েটা স্কুলে যখন ভর্তি হবে, ওই স্কুলে ভর্তি হওয়ার রেজিস্ট্রেশন ফর্মে কি লিখবে? তার বাবার নামের আগে কি মৃত লিখবে নাকি মৃত লিখবে না? আপনি বলবেন ওই পঙ্গু বাবার, যার একটা ছেলে আর কোনো ইনকাম সোর্স নেই, যে বিছানায় শুয়ে আছে, তার ওষুধপাতির খরচ কে দেবে? পাওনাদারের টাকা পরিশোধ কে করবে? ওই খালি পাতিলে চাল এনে দিবে কে? আপনি, আমি? আমরা কেউ না। আপনারা যারা আমার সাথে আছেন, আমাকে ভালোবেসে আমার আইডির সাথে আছেন, আপনারা অনেকেই জানেন যে আমি একটা ট্রাভেল শো করছি। অনেকে আমাকে ইনবক্সে লিখেছেন, ফারহান কনগ্রাচুলেশন, ফারহান জোস, ওয়াও ফারহান, পুরো বাংলাদেশ ঘুরবা, বা জোস জোস জোস। আমি একটা রিপ্লাই দিয়েছিলাম, আমি নদী, নালা, পর্বত, সাগর, বিচ, ডেটিং প্লেস, ঘুমানোর ব্যবস্থা, হোটেল, খাবার, এগুলো দেখানোর জন্য আমি যাব না। আমি যদি যাই, এক একটা স্থান থেকে আমি এমন কিছু জিনিস টান দিব যা কেউ কখনো টান দেয়নি। ডিয়ার লিসনার্স, কুয়াকাটা থেকে অনেক ভিতরে, যারা কুয়াকাটা গিয়েছেন বা জানেন, মহিপুর সেই ইউনিয়ন, সেই ইউনিয়নের ভিতর আমি গিয়েছি। আমি নিজে গিয়ে, আমার টিম গিয়ে, আমি পুরো লাইভ তাদের এই কথাগুলো সব আমি ভিডিও করে আমি নিয়ে এসেছি। খুব শীঘ্রই চ্যানেলে এটা অন এয়ার হবে, আপনারা দেখবেন। বিশ্বাস করুন আর না করুন, আমি চোখের পানি আটকে রাখতে পারিনি। 10টা ফ্যামিলির আত্মীয় স্বজন আসছে। আমরা যখন ক্যামেরা নিয়ে গিয়েছি, সবাই দৌড় দিয়ে চলে এসেছে, কারণ তারা বিশ্বাস করে যে আমরা এটা ভিডিও করলেই তারা তাদের বাবা বা সন্তানদেরকে তারা একদম ফেরত পাবে। 10টা পরিবারের যে 10 জন গিয়েছিল, সেই 10 জন একসাথে চলে এসেছে, চিৎকার করে হাউমাউ করে কাঁদছে। কারো কথা আমি বুঝতে পারছি না, পিছন থেকে কাঁদছে। ছেলে গিয়েছে, ছেলের মা চলে এসেছে, বাবা চলে এসেছে, ছেলের ওয়াইফ চলে এসেছে, নানি চলে এসেছে, চিৎকার করে কাটছে। এদের কান্না শোনার মতো কেউ নেই। গহীন জঙ্গলের মাঝে হচ্ছে সেই জেলে পাড়া। ওইখানে যায়নি কোনো চেয়ারম্যান, যায়নি কোনো পুলিশ, যায়নি কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, নো ওয়ান, কেউ না, যাবে না। বিশ্বাস করুন, আপনি যে অসহায় মানুষটার গায়ে হাত তুলেন, আপনি যাকে গালাগালি করেন সহজেই, আপনি যার গায়ে হাত তুলেন, যাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন বাচ্চা হিসেবে গালাগালি করতে আমার আপনার মুখ বাঁধে না, এইসব অসহায় মানুষদের পড়ে যাওয়া, চাপা পড়ে যাওয়া স্টোরি আপনি জানেন না। গার্মেন্টস, এই ওয়ার্ডটার সাথে তো অনেকের হাস্যরসাত্মক কথা হয়। আরে তোর তো দেখতে গার্মেন্টস এর পোলাপানের মতো লাগে, আরে তোর জামা কাপড় তো গার্মেন্টস এর মায়ের মতো, আরে তোর কথাবার্তা হইলো গার্মেন্টস এর মায়ের মতো। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, যারা যারা শুনছেন, আমি প্রত্যেকের চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি, যে কয়টা ছেলে মেয়ে গার্মেন্টস এ ঢুকে, প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করে।
প্রত্যেকের এক একটা লাইফ স্টোরি হচ্ছে আপনার আমার চেয়ে কয়েক হাজার গুণ কষ্টের, কয়েকটা হাজার গুণ হচ্ছে ব্যথার। আমি চ্যালেঞ্জ দিব, আমি হয়তো এই লিসেনার্স ডায়েরি শো করতে না আসলে আমি বুঝতে পারতাম না আমি প্রতিবেদনটা রেডি করে আমি বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন আমি কন্ট্যাক্ট করেছি, আমি কথা বলেছি, তারা এটা অন এয়ার করবে। লাভ কি বলুন? আপনি আমি যখন দেখবো টিভিতে, একটা নিঃশ্বাস দিব, দেখার পরে মা ডাক দেবে, চল ভাত খাইতে, চল ভাত খেতে যাবো, ভাত খেতে বসে টেবিলে বাজার লিস্ট নিয়ে এবং কার কি অবস্থা খোঁজ খবর নিতে গিয়ে ভুলে যাব। কেউ একজন আমাকে বলবেন এই মানুষগুলোর চোখের পানিগুলো কে মুছে দিবে? আপনি নাকি আমি নাকি আরেকজন? রেডিও নেক্সট 93.2 FM আপনি শুনছেন। আর যে ফারহান ছিলাম আপনার সাথে।